আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা, আমি রিদওয়ানা বিনতে জলিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। উপদেষ্টা পরিষদের অনির্ধারিত এক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ তথ্য জানান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভার পর পূর্ব ঘোষণা ছাড়াই ১৯ জন উপদেষ্টার অংশগ্রহণে রুদ্ধদ্বার বৈঠকের পর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত দায়িত্ব পালনে যে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত হয়েছে তা সমাধান করা হবে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে এক বিবৃতিতে একথা জানানো হয়। সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন এবং স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। বিবৃতিতে আরও জানানো হয়, এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। উদ্বেগ, উৎকণ্ঠা, গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াতকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং 8:30টায় জামায়াতের নেতাদের সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন, 7:30টায় সাক্ষাতের সময় ঠিক করা হয়েছে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে জামায়াতের আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে রাতে সাক্ষাতের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। দর্শক, কিছুক্ষণের মধ্যে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, আপনি এখানে আছেন, আপনি জানাবেন যে বৈঠকে কি কি বিষয় গুরুত্ব পাবে, সেই সাথে আপনি কিছু অন্যান্য বিষয় জানতে পেরেছেন কিনা আনুষঙ্গিক। রিদওয়ানা, বৈঠক যেহেতু 7:30টায়, এখন পর্যন্ত বিএনপির নেতারা উপস্থিত হয়নি। যতটুকু আমরা জানতে পেরেছি তারা কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপি এবং প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তী সরকারের মধ্যে যে পরস্পর বিরোধী কিছুটা অবস্থান হয়েছিল, সেই শক্ত বরফ গলতে শুরু করবে বলে জানা গেছে এই বৈঠকে, এবং আলাপ আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে বলেও মনে করছেন তারা। মূলত বিএনপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল 7:30টায় প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠকের কথা রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে রাজনৈতিক যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতেই গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন যে এই সরকার যদি পদত্যাগ করতে চায় তাহলে জনগণ তার বিকল্প বেছে নেবে। এবং তিনি আরও বলেছেন যে যদি বিএনপি তারা যদি আজকেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন তারা বাধ্যগত কোনো ঐক্য চায় না, অর্থাৎ জোর করে চাপিয়ে দেবে এমন কোনো ঐক্য চায় না। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আজকে জানানো হয়েছে বিবৃতির মাধ্যমে তারাও জোর করে আসলে কিছু করতে চায় না, সবার সহযোগিতা নিয়েই কাজ করতে চায়। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও বলেছেন যে যদি না চায় বিএনপিও সহযোগিতা করবে কিনা আগামী দিনগুলোতে সরকারকে, সেটিও তারা বিবেচনায় নেবে। যেটি বোঝা গেল যে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে বেশ অনড় অবস্থানে ছিল, সেই সম্পর্কের বরফ আজকে কিছুটা প্রশমিত হবে বলে মনে করছেন। এবং আজকের বৈঠকে বিএনপির যে দাবি, তারা একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। নির্বাচন কবে দিবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে সেরকম একটি রোডম্যাপ ঘোষণা করবে, কবে নাগাদ নির্বাচন হবে সেই রোডম্যাপ ঘোষণা করলেই হয়তো এই সম্পর্কের উন্নতি আরও হবে বলে মনে করছেন। তবে যেটি দেখা গেছে যে বিএনপির পর জামায়াতের বৈঠক রয়েছে 8:30টায়, এবং
আজকের এই বৈঠকের পর একটি ভালো সিদ্ধান্ত আসবে বলে মনে করা হচ্ছে এবং সেই বৈঠকের জন্য আসলে অপেক্ষা করতে হবে এবং বৈঠকে কি সিদ্ধান্ত হয় তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের আরো কিছু সময়। আমরা অপেক্ষায় রইলাম। নতুন কোনো তথ্য আপনার হাতে আসা মাত্র আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। ধন্যবাদ রুবেল আপনাকে। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি। বাধ্যগত কোনো ঐক্য বিএনপি চায় না বলেও জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির শীর্ষ নেতারা বলছেন চলমান সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পন্থা। রুদ্র রফিকের রিপোর্ট। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বগুড়ার সেন্ট্রাল হাই স্কুল মাঠে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। জনসমুদ্রে রূপ নেয়া এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় নেতারাও। নির্বাচন চাওয়া বোধহয় অপরাধ, মহাপাপ। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, যারা ডিসেম্বরের পরে নির্বাচন চায় তাদের ভিন্ন মতলব রয়েছে। কোন দল এখনো সংগঠিত হয় নাই, তারা সংগঠিত হওয়ার জন্য সময় দরকার। কোন দল অন্যান্যদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে, তাদের ঐক্য করার জন্য সময় দরকার। এই সময় দেওয়ার জন্য আমরা নির্বাচন অপেক্ষা করব। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র বিরোধীরাই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রে উত্তরণ। আজকে সরকার একমত করতে গিয়ে যেন আবার সেই সবাইকে বাধ্যতামূলক একমতে নিয়ে না যায়, সে সম্পর্কেও আমাদের সতর্ক থাকতে হবে। দেশের স্বার্থের কথা বলেই হোক বা ঐক্যের কথা বলেই হোক, সেটা কিন্তু মানবাধিকার। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, কয়েকজন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছেন। নিকুঞ্জে ডিএসসি ভবনে আয়োজিত এক আলোচনা শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে গণতান্ত্রিক পথে দেখতে চায় জনগণ। জাতি যেটা করছে সেটা তারা ভোট দিয়ে একটা সরকার নির্বাচিত করতে চাচ্ছে, যেই সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এটাই হচ্ছে পরিষ্কার ব্যাপার। এটা যত দ্রুত সম্ভব ডিসেম্বরে যেতে হবে। কেন ডিসেম্বর আগেও তো হতে পারে, তাই না? রাজধানীতে বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রস্তুতি সভায় নেতারা দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। রুদ্র রফিক, RTV, ঢাকা। দেশের উদ্ভূত পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব উল্লেখ করে সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় মজলিস শেষ শুরা অধিবেশনের উদ্বোধনের বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সেনাবাহিনীকে বিতর্কিত না করতে সবাইকে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিক বলেন, দেশের সেবায় নিয়োজিত সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। জনগণের সংশয় দূর করতে সংস্কার ও নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণারও দাবি জানান জামায়াত আমির। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিষয়ে সরকারকে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন ডক্টর শফিক। জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে। ডক্টর ইউনূস দায়িত্বে থেকেই দেশকে নির্বাচনের পথে নিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণারও আহ্বান জানান তিনি। দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই দাবি করে নাহিদ বলেন, তারা রাজনীতি করতে চাইলে সরকার থেকে বের হয়েই করতে হবে। সকালে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শাকিবুর রহমানের রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে এক ধরনের অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এ সময় বিএনপির সমালোচনা করে নাহিদ অভিযোগ করেন, বিএনপি শুধুই জাতীয় নির্বাচন চায়, কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শুধু জাতীয় নির্বাচন আয়োজন নয়, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে এই সরকারের। বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে,
একটা জাতীয় নির্বাচনী, কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনী এই গণঅভ্যুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না। দেশের স্বার্থে, আমাদের জনগণের সাথে আমাদের সব জায়গায় ঐক্যের জায়গায় যেতে হবে। কথা বলেন দুই ছাত্র উপদেষ্টাকে নিয়েও। তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই দাবি করে নাহিদ বলেন, রাজনীতিতে আসতে হলে অবশ্যই উপদেষ্টার পদ ছেড়ে আসতে হবে। দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণঅভ্যুত্থানের বৈধতা, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে। প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি মতো কাজ করতে পারছে না বলে সরে যেতে চেয়েছিলেন। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে নাহিদ অভিযোগ করেন, নির্বাচন কমিশন জনগণের সম্পূর্ণ আস্থা হারিয়েছে। ওনাকে জিম্মি করা হয়, ওনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয়, সেটি আসলে সম্ভব নয়। উনি এটিতে সম্মত নয়। নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা, যে আস্থা, সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে, তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। দেশে আবারও ১/১১ আভাস পাওয়া যাচ্ছে উল্লেখ করে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১/১১ আভাস আমরা লক্ষ্য। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জুলাই বিপ্লবীদের নিরাপত্তা না দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেশের চলমান সংকট মোকাবেলায় জুলাই জনতার জাতীয় ঐক্য বিনির্মাণের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করে এবং অতি দ্রুত বিচার, মৌলিক সংস্কার ও সবশেষ নির্বাচন দেয়। এই জুলাই ঘোষণাপত্র যদি তৈরি হয়ে যায়, তার মধ্যে রাজনৈতিক স্পষ্ট সমঝোতা থাকবে, আর কোনোদিন বাংলাদেশে আওয়ামী লীগকে তার নামে ফিরতে দেওয়া হবে না। এখানে দিল্লির প্রেসক্রিপশনে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিজের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব অন্য কোনো দলের কাছে, অন্য কোনো দেশের কাছে বিকিয়ে দিতে পারবে না। ফ্যাসিবাদ বিরোধী সব দল ও স্টেক হোল্ডারদের মধ্যে সৃষ্ট অনৈক্য দূর করতে অবিলম্বে সর্বদলীয় জাতীয় কনভেনশন করার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূসের পদত্যাগের সুযোগ নেই উল্লেখ করে সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা সহ ৮ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। সরকার ও সেনাবাহিনীর মধ্যে দূরত্ব তৈরি করতে আধিপত্যবাদীরা অগাস্ট থেকেই ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য করে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান খেলাফত মজলিসের মহাসচিব। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে বিভিন্ন দলের পক্ষের পারস্পরিক মতপার্থক্য, বিভেদ দূর করতে সংলাপ শুরু করা প্রয়োজন। এই জন্য বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়িত্বের ভূমিকা পালন করা অত্যাবশ্যক। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য রাখার স্বার্থে সবাইকে আন্তরিক হতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে সরগণ্ডের মধ্য থেকে দায়িত্বশীলতার সাথে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য 9 আগস্টের সুযোগকে কোনোভাবে ব্যাহত হতে দেওয়া যাবে না। নারায়ণগঞ্জের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে পূর্বের মতো চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক আধিপত্য চলছে। বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নতুন ধারার রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গণ অধিকার পরিষদের গণসমাবেশে তিনি একথা বলেন। এই রূপগঞ্জের এইখানে কি আপনারা মনে করেন যে আগে যেখানে সড়ক থেকে, মার্কেট থেকে, ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি করতো, জুটের ব্যবসা করতো, মাফিয়াগিরি করতো, সেইগুলো বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। তাই আজকে আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, তাদেরকে আমরা বলছি যে আমাদের সামনে সুযোগ এসেছে। উচ্চ আদালত নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন এই লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ এনে লিখিত এবং সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে বলা হয়েছে সার্জিসকে। এর আগে গত 22 এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট। জানিয়ে ফেসবুক পোস্টে সার্জিস আলম লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে হাইকোর্টের দরকার কি? তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে সরকারি চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিল দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে সকালে প্রায় 1 ঘণ্টা কর্মবিরতি করে এই বিক্ষোভ করে তারা। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। এই আইন বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি। সাম্প্রতিক প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে বিলুপ্ত 1979 সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের অবস্থান সরকার এবং মিডিয়ার মাধ্যমে পরিষ্কার করেছি যে এই আইন দ্বারা মানুষ স্বাভাবিক ন্যায় বিচার পাবে না। এই আইনটাতে একটা ধারা যোগ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না। এটা কি পৃথিবীর কোথাও কোনো দেশে আছে যে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না? আসছে বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তবে চলমান অর্থনৈতিক বাস্তবতায় বিবেচনায় এই সীমা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিশ্বব্যাপী যুদ্ধাবস্থা, বিগত সরকারের সময়ের চরম দুর্নীতি সব মিলিয়ে এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অর্থনীতি। সর্বশেষ সরকারি হিসেবে মূল্যস্ফীতি ছাড়িয়েছে 9%। গেল অর্থবছরে এই হার ছিল আরও বেশি। এতে জীবনযাপনে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। এমন বাস্তবতায় কড়া নাড়ছে 2025-26 অর্থবছরের বাজেট। মূল্যস্ফীতির চাপ কিছুটা কমাতে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির পরামর্শ বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর। করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা পর্যন্ত যদি উন্নীত করা যায় তাহলে সাধারণ মানুষ যারা কিনা নিম্ন আয়ের মানুষ তাদের আসলে ব্যয়যোগ্য অর্থ কিছুটা বাড়ে এবং তাতে করে তারা এই উচ্চ মূল্যস্ফীতির ভিতরে তারা কিছুটা টিকে থাকতে পারেন। অন্যদিকে অর্থ উপদেষ্টা মনে করছেন এতে রাজস্ব আহরণ কমে যাবে। আমরা এখন 3.5 লক্ষ টাকা আছে, আমরা রিটার্ন পাইছি যেগুলো 75% জিরো ট্যাক্স। কেন ইমাজিন, কেন জিরো ট্যাক্স অ্যারেঞ্জমেন্ট করে জিরো করে। এখন আমি যদি আরও বাড়িয়ে দেই তো আমার 80% জিরো ট্যাক্স হবে, রেভিনিউ তো আরও হবে না। ট্যাক্স আহরণের সময় দুর্নীতির কারণে বড় অঙ্কের টাকা সরকারি কর্মকর্তাদের পকেটে চলে যাচ্ছে। এটি বন্ধ হলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা করেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। সিটিজেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচার এবং দুর্নীতির মামলা করেছেন দুদক। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, তৌফিকা করিমের বিরুদ্ধে 56 কোটি 61 লাখ টাকার অবৈধ সম্পদ এবং 88টি ব্যাংক অ্যাকাউন্টে 374 কোটি 51 লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে মামলা করা হয়েছে। অবৈধভাবে সম্পদ অর্জন, ঘুষ লেনদেন, প্রভাব খাটিয়ে বেআইনিভাবে ঋণ অনুমোদন, ব্যাংক থেকে ক্ষমতা অপব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়া এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সড়ক পরিবহন সংশ্লিষ্ট সব কার্যক্রম এক সংস্থার অধীনে আসা উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। সকালে রাজধানীর চেয়ারম্যান বাড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপত্তার জন্য বাজেট বরাদ্দ নিয়ে এক আলোচনায় তিনি এমনটা জানান। এ সময় বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন জানান, সারা দেশে 6 লাখ যানবাহনের কাগজপত্র হালনাগাদ নেই। সড়কে চলছে ভুয়া নাম্বার প্লেটে 78,000 যানবাহন। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম মালিক শ্রমিককে প্রতিপক্ষ ভাবার মনোভাব থেকে সরে আসার আহ্বান জানান। এত বেশি ডিফারেন্ট কোঅর্ডিনেশন করে ইট গেটস ভেরি ডিফিকাল্ট, কারণ প্রত্যেকেরই ডিফারেন্ট টাইমলাইন আছে, ডিফারেন্ট ফান্ডিং আছে, ডিফারেন্ট প্রায়োরিটিজ আছে।
তো আমি হয়তো ব্রিজটা তৈরি করে, আমি এরকমই দেখেছি যে ব্রিজ রেডি, আমি সেদিন আমি বাগেরহাটের দিকে গেলাম, ব্রিজ রেডি, রোড রেডি না। হ্যাঁ, সো এখন রোডটা কবে আসবে ওটার বলে ফান্ডিং এখনো নেই, তার মানে ব্রিজটা ওখানে বসে আছে। হ্যাঁ, এই জিনিসটা যদি আন্ডার ওয়ান আমব্রেলা হতো তাহলে আর কোনো অসুবিধা হতো না। কুইক রেন্টাল ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত, এমন মত দিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, জ্বালানি ও বিদ্যুৎ খাত দেশি বিদেশি সিন্ডিকেটের হাত থেকে বের না হতে পারলে দেশ বড় ধরনের সংকটে পড়বে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সঠিক পরিকল্পনার অভাবই জ্বালানি খাতে লুণ্ঠনের প্রধান কারণ বিষয়ে ছায়া সংসদ বিতর্কে তিনি এই কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ বলেন, 15 বছরে জ্বালানি খাতে হরি লুট হয়েছে, লুণ্ঠনকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। রাজধানীর মোহাম্মদপুরে গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে টানা 18 ঘণ্টা ছাত্রাবাসে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানেরই কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। দুপুরে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ইনস্টিটিউটের ফটকের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীরা। মানববন্ধনে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং ক্যাম্পাসে শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিতে প্রশাসনের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন। এ সময় একই ব্যক্তিদের দ্বারা নির্যাতনের শিকার আরও কয়েকজন শিক্ষার্থী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। যেভাবে পাচ্ছে লাঠি শুটা, তারপর আমাকে বারবার বলতেছে আবরার কথা মনে আছে, ওনারা আমার নানান ধরনের নানান টর্চার করতেছে, মানসিক শারীরিক। আমাকে লাঠি শুটা চোখ বন্ধ করে গলার উপর পাড়া দিছে। তোর যেহেতু একবার মেরে ফেলার চেষ্টা করছে, তুই মরস নাই, এবার যদি আমরা ধরে মারি তাহলে তোর একবার মেরেই ফেলবো। আমার ভাই থর থর করে মুরগির মতো ছটফট করে কাঁপাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না আসলে। যার বাবা নেই, আমি ছোটবেলা থেকে, আমার 26 বছরের ছোট আমার ভাইটা, আমি কি করে এটা মেনে নিব? গাল্টু ভাইয়ের মতো আর কোনো সিনিয়র ভাইয়া বা আমার সহপাঠী কেউ যাতে এভাবে অত্যাচারিত না হয়, নিষ্ঠুরভাবে যাতে কেউ অত্যাচারিত না হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম। দুপুরে সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং ডাকসু পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান কর্মসূচি পালনকালে এই কথা বলেন তিনি। এর আগে বেলা 1:30টার দিকে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয় সংগঠনটির সদস্যরা। পরবর্তীতে মিছিল নিয়ে সিনেট ভবনের সামনে অবস্থান নেয় সংগঠনটির সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে দবির সোহানী সুরাইয়া ফাউন্ডেশন। শিক্ষার্থীদের চেক হস্তান্তর অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মাহমুদ ওসমান ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দবির সোহানী সুরাইয়া ফাউন্ডেশনের সভাপতি চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব। এ সময় অধ্যাপক ডক্টর মাহমুদ ওসমান ইমাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই বৃত্তি দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে বিশেষভাবে সহায়তা করবে, সেই সাথে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে। সম্প্রতি রাজধানীর দিলকুশায় বিজিসিবি ট্রেনিং সেন্টারে লিডিং বিজনেস ইন্সপায়ারিং গ্রোথ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ন্যাশনাল সেলস কনভেনশন 2025, যেখানে ব্যাংকের এসএমই ও রিটেল বিজনেসের উন্নয়নের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকের ন্যাশনাল সেলস টিমের এসএমই বিজনেস এবং রিটেল বিজনেস টিমের কর্মীদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা বিষয়ক এই সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও KM আওলাদ হোসেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির সহ FCS, SME ও রিটেল বিজনেস প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সৈকত নগরী কক্সবাজারে ম্যানেজার্স কনফারেন্স ও বার্ষিক সম্মেলন করেছে। হোটেল লং বিচে অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশ থেকে প্রায় 15,000 বীমা কর্মী অংশ নেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালক মতিউর রহমান, এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আবু বকর, নাহরিন রহমান,
CFO প্রবীর চন্দ্র দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বীমা দাবির চেক প্রদান এবং সফল বীমা কর্মীদের মাঝে গোল্ড মেডেল বিতরণ করা হয়। মানসিক প্রতিবন্ধকতার কারণে ক্রিকেটে বাংলাদেশ ভালো করছে না বলে মন্তব্য করেছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ডে দলের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর মিরপুরে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি। এ সময় সোহান বলেন, সামর্থ্যে বাংলাদেশের ক্রিকেটাররা খুব একটা পিছিয়ে নেই, কিন্তু মানসিকভাবে অনেকটাই পিছিয়ে। সিলেটে কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর মিরপুরের দ্বিতীয় ম্যাচটিতে ড্র করেছে বাংলাদেশ। আমার কাছে মনে হয় যে ওই মেন্টাল কাল থেকে শুরু হচ্ছে BSJA মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। এবার 32টি মিডিয়া হাউস 8 গ্রুপে ভাগ হয়ে নক আউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। 8 গ্রুপের চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। পরবর্তীতে সেমিফাইনাল এবং ফাইনালের মধ্য দিয়ে আগামী 31 মে টুর্নামেন্টটি শেষ হবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।